প্রত্যেকের জীবনের কিছু অধ্যায় আছে যা কখনো স্মৃতির পাতা থেকে মুছে যায় না। তেমনি আছে কিছু ব্যক্তি, সেই ব্যক্তি ওইসব অধ্যায়ের সাথে এতটাই সম্পৃক্ত থাকে যাকে চাইলেও ভোলা যায় না। সেখানে ফাদার জ্যারেড তুরের জীবনে এমন একজন ব্যক্তি যাকে চাইলেও তুর তার জীবন থেকে সরাতে পারবে না। কিন্তু আজ এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে যেখানে তুরের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফাদার জ্যারেড আর নেই, বরং আজ নয় আরও অনেক দিন আগ থেকে সে এই পৃথিবীতে নেই। ছোট থেকে ফাদার জ্যারেড তুরের আবদারের ঝুলি পূর্ণ করেছে। এমন অনেক কিছুই আছে যেটা মাদার ক্রিস্টোফার কখনো তুরকে দিতে চায়নি কিংবা দেওয়া সম্ভব ছিল না। কিন্তু ফাদার জ্যারেড তুরের ওইসব চাওয়া অবধি পূরণ করেছে যা মাদার ক্রিস্টোফার করেনি। তুরের ওই বাঁধাধরা নিয়মের জীবন ফাদার জ্যারেড অনেকটাই সহজ করে দিয়েছিল। হ্যাভেন এরিয়াতে এমন কোনো জায়গা নেই যেখানে তুরের যাওয়া নিষিদ্ধ। বাকি সবার জন্য এক নিয়ম থাকলেও তুরের জন্য নিয়ম ভিন্ন ছিল, এমনকি স্কুল কলেজেও। তুর বরাবরই পড়ালেখার প্রতি উদাসীন। কখনো পড়া শিখত না, কখনো শিখলেও ভুলে যেত, অনেক সময় পরীক্ষার খাতা খালি ছেড়ে দিত। এইসব কিছু ফাদার জ্যারেড সামলে নিয়েছে। তুরের জীবনের এমন কোনো মুহূর্তে নেই যেখানে ফাদার জ্যারেড নেই। তুর বড় করে নিঃশ্বাস ফেলে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়াল। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কিছু একটা নেই। তুর ফুঁপিয়ে কেঁদে উঠল, পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অনুভূতি। বুকের একটা হাড় ভেঙে যাওয়ার দরুন আনানের উচ্চ স্বরে কথা বলা বারণ। তাছাড়া উচ্চ স্বরে কথা বললে আনান নিজেই ব্যথা পায়, যদিও এই মুহূর্তে চুপ থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। তুরকে যথাসাধ্য জোর গলায় ডাক্তার লো আনান, যদিও তুর শুনতে পাবে বলে মনে হয় না। আনানের আগের বাড়ির রুম ওয়াশরুম দুটোই এই বাড়ির তুলনায় ছোট। এই বাড়ির দোতলার অর্ধেকটা জায়গা জুড়ে আনানের রুম। ওয়াশরুমটাও একটা রুমের মতো। রুম থেকে ডাক্তার লে তেমনটা শোনা যাবে বলে মনে হয় না। তুর কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। ফাদার জ্যারেডের মৃত্যুটা কিছুতেই মানতে পারছে না সে। হুট করে খুনের ব্যাপারটা মাথায় চাপল তার। চোখ মুখ মুছে মেলাতে শুরু করে। আনান এইবার না পেরে জোরে ডাক্তার দিল। তুর আনানের গলার আওয়াজ শুনে তড়িগড়ি করে মুখে পানি দিয়ে বেরিয়ে পড়ল। আনান চোখ মুখে ব্যথার ছাপ, বুকে আলতো করে হাত রেখে জোরে নিঃশ্বাস ফেলল। তুর কয়েক সেকেন্ড তাকিয়ে আনানের কাছ ঘেঁষে বসে। আনান তুরের মুখের দিকে তাকিয়ে ব্যথাতুর গলায় ডাক্তার ল তুর। তুরের চোখ টলমল। তুর মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, ফাদার জ্যারেডকে ওরা মেরে ফেলেছে তাই না? আপনার অ্যাক্সিডেন্টটাও ওরা করিয়েছে তাই না? এই সব কিছু আমার কারণে হয়েছে তাই না? আনান শান্ত চোখে তুরের মুখপানে চেয়ে আছে। তুর চোখ মুছে আনানের দিকে তাকিয়ে বলল, আমি আপনার সাথে থাকলে ওরা ফাদার জ্যারেডের মতো আপনাকেও মেরে ফেলবে। আমি বরং আমার আম্মার সাথে ব্রিটেন চলে যাব। তা না হলে ওরা আমার সব কাছের মানুষকে মেরে ফেলবে। ওরা আপনাকে মেরে ফেলবে। হ্যাঁ, আমি চলে যাব, আমি চলে যাব। বলতে বলতে তুরের হেঁচকি উঠে গেল। আনানের শান্ত চোখ জোড়া ঈষৎ ভিজে উঠল। বিনা বাক্যে তুরকে টেনে এক হাতে টেনে বুকের বাপাশে আলতো করে চেপে ধরে। তুর নড়েচড়ে উঠতে চাইলে আনান বলল, ব্যথা পাচ্ছি তুর। আনানের মুখে ব্যথা পাচ্ছি শুনে শান্ত হল তুর। নীরবে নিভৃতে চোখের জল ফেলে আনানের সাদা রঙা গেঞ্জিটা ভিজিয়ে ফেলল। তার সাথে ভিজে উঠল আনানের বুকের বাঁ পাশ। আনান তুরের কান্না থামানোর চেষ্টা করল না, বরং কাঁদতে দিল।
প্রায় ঘন্টা খানেক কাদার পর থামল তুর। ভারী তপ্ত নিঃশ্বাসের শব্দ জানান দিচ্ছে তুর গভীর ঘুমে আচ্ছন্ন। তুর আনানের নীর ব্যস্ততম ইটপাথরের শহরে তুর আনানের শান্তি মহল স্বরূপ, যেখানে আনান সুখ খুঁজে পায়। তবে আজ তুর ভালো নেই। আনানের শান্তি মহলটা অশান্ত হয়ে পড়েছে। উৎকণ্ঠা হল আনান। মনে হচ্ছে বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা থেমে থেমে চলছে। এক সেকেন্ডও দেরি করল না, তাড়াতাড়ি শাহেদকে মেসেজ পাঠাল। আনানের মেসেজ পেয়ে স্বয়ংক্রিয় হল শাহেদ। দেরি না করে স্টিভকে নিয়ে ছুটল খ্রিস্টান পাড়ায়। নিজ চেম্বারে বসে আছে নুসাইব। রোগী দেখা প্রায় শেষের দিকে। অন্যদিকে এনামুল হক ছেলের আচরণ নিয়ে চিন্তিত। বেশ কয়েকদিন হল নুসাইব তার মুখোমুখি হচ্ছে না। ব্যাপারটা তাকে বেশ ভাবাচ্ছে। তবে এই নিয়ে কিছু জিজ্ঞেস করার সময় পাচ্ছে না বললে ভুল হবে। নুসাইবি নিজেকে অনেক ব্যস্ত দেখাচ্ছে। রোগীর সংখ্যা কম দেখে চেম্বারে ঢুকে পড়লেন তিনি। নুসাইব তখন চোখ বুজে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মুখটা শুকনো দেখাচ্ছে, তার সাথে চোখের নিচে কালো দাগ। মনে হচ্ছে ঘুম খাওয়া সবটা ছেড়ে দিয়েছে। গলা খাকিয়ে চেয়ার টেনে বসল। বাবার গলার আওয়াজ পেয়ে সোজা হয়ে বসল নুসাইব। কি হয়েছে তোর? বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুই কেমন যেন হয়ে গেছিস। এনি প্রবলেম? বাবার চিন্তিত চেহারা দেখে মনে মনে বিদ্রূপ করল সে। বাবার চিন্তিত চেহারা দেখলে এখন কেমন জানি হাসি পায়। যে অন্যের ছেলে মেয়ে মারতে দ্বিধা সংকোচ করে না, সে নিজের ছেলের জন্য কেন চিন্তিত হবে? হওয়ার কথা নয়। নুসাইবের যখন মনে পড়ে ডাক্তার তার আনান মাছাড়া বড় হওয়ার একমাত্র কারণ তার বাবা, তখনই নুসাইবের পুরো শরীর ঘৃণায় বিষিয়ে ওঠে। হয়তো বাবার এমন কাজের শাস্তি হিসেবে সৃষ্টিকর্তা তাকেও মাহিন করে দিয়েছে। পাহাড় সমান কষ্ট বুকে পুষছে নুসাইব। সেই কষ্ট তিল পরিমাণ বুঝতে না দিয়ে বলল, কই না তো, কোনো সমস্যা নেই। আজকাল কাজের প্রেশার একটু বেশি, তাই এমন মনে হচ্ছে। আদারওয়াইজ আই এম ওকে। এনামুল হক মুচকি হেসে বলল, সত্যি ছেলে বড় হয়ে গেছে। আজকাল বাবার থেকে কথাও লুকানো শিখে গেছে। নুসাইব মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, সত্যি বড় হয়ে গেছি। এখন সব বুঝতে পারি। ভালো খারাপের পার্থক্য ধরতে পারি। অভিনয় বুঝে ফেলি। আপন পর চিনে ফেলি। আসলেই বড় হয়ে গেছি। এনামুল হক উঠে দাঁড়াল। ভারী নিঃশ্বাস ফেলে মুচকি হাসল। ছেলের কথায় কষ্টের ছাপ থাকলেও কিসের কষ্ট ধরতে পারল না। তাই বিনা বাক্যে বেরিয়ে পড়ল। নুসাইব বুকের ভেতরটা ক্রমশ ভারী হতে লাগল। যেন কেউ ভারী পাথর বুকের উপর এনে ফেলছে। টেনে নিঃশ্বাস নিতে চেয়েও পারল না। শুধু চোখ জোড়া ভিজল। ঘণ্টা খানিক পর উঠল তুর। এইদিকে আনানের হাত লেগে এসেছে। হাতটা যেন অনুভব হচ্ছে না। তুর চোখ ডলতে ডলতে আনানের দিকে তাকিয়ে বলল, উঠালেন না কেন? এখন হাত ব্যথা করছে তাই না? মাথা নাড়ল আনান। তুর মনোযোগ সহকারে আনানের হাত টিপে দিতে লাগল। আনান গলা ঝেড়ে বলল, এই এখন হাত টিপে দিচ্ছ, খাবার খাইয়ে দিচ্ছ, ঘুম পাড়িয়ে দিচ্ছ, এত এত যত্ন করছ। তুমি যদি আমাকে একা রেখে ব্রিটেনে পাড়ি জমাও তাহলে এসব কে করবে? আগে না হয় একা ছিলাম, এখন তো অভ্যাস হয়ে গেছে। তুমি চলে গেলে আমার কি হবে? ওরা আমাকে মেরে না ফেলুক, কিন্তু তুমি চলে গেলে আমি এমনিতেই মরে যাব। তুর থামল।
আনানের হাতের তালুতে নিজের হাতখানা চেপে ধরে বলল, আমি থাকলে ওরা আপনাকে সত্যি সত্যি মেরে ফেলবে। ফাদার জ্যারেড, তুরকে বলতে না দিয়ে আনান বলল, ফাদার জ্যারেডের মৃত্যুটা রহস্য তুর। তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমার অ্যাক্সিডেন্টের সাথেও তোমার কোনো সম্পর্ক নেই। ড্রাইভার ড্রাঙ্কড ছিল যার দরুন অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো তুর, আল্লাহ সবার ভাগ্য নির্ধারণ করে রেখেছে। কাল কি হয়েছিল, আজ কি হবে, আগামী কাল কি হতে চলেছে সবটাই তিনি নির্ধারণ করে রেখেছেন। আমি আর তুমি বললে কিছুই চেঞ্জ হবে না। যা হওয়ার তুমি থাকলেও হবে, না থাকলেও হবে। আমি চাই তুমি সব পরিস্থিতিতে আমার পাশে থাকো, হোক সেটা খারাপ কিংবা ভালো। থাকবে তুর? তুর ভেজা চোখ মুছে মাথা নেড়ে সম্মতি দিল। তখন আনানের মোবাইলে পরপর দুটি মেসেজ টিউন বেজে উঠল। আনান প্রশান্তির নিঃশ্বাস ফেলে মুচকি হেসে বলে, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। দেরি না করে চোখ মুছে সোজা নবাবের কাছে যাও। সারপ্রাইজ এসে পড়েছে। আসলে দেরি করল না তুর, ছুটে বেরিয়ে পড়ল। বিছানায় গা এলিয়ে চোখ বুঝল আনান। তুর চঞ্চল স্বভাবের হওয়াতে অনেক জিনিস বুঝার চেষ্টা করে না। তবে খারাপ হোক ভালো হোক, যেটা সে বুঝে সেটা অন্য কেউ বদলাতে পারে না। আনান জানে এখনো তুর ব্যাপারটা ভুলেনি। সব দায়ভার নিজের উপর নিচ্ছে। বাগানে দাঁড়িয়ে আছে তুর, তার পাশে নবাব। সদ্য আসা গাড়ি থেকে স্টিভ আর শাহেদ নামে। তার পেছনে থেকে ক্যাথি, স্টেলা আর ম্যাথিউ নামল। হাসল তুর, যেন মেঘ সরে সূর্য উকি দিল। প্রত্যেক মানুষের জীবনে এমন একজন মানুষ থাকে যাকে কোনো সমস্যার কথা বলার আগে সমাধান দিয়ে দেয়। কারো কারো জীবনে সে বন্ধু হয়ে আসে, তো কারো জীবনে প্রেমিকা অথবা প্রেমিকা। আবার কারো জীবনে সেই মানুষটি বর অথবা বউ হয়ে আসে। তুরের জীবনের সেই মানুষটি তার বর হয়ে এসেছে। আনান জানে এই মুহূর্তে তুরের কি প্রয়োজন, কাকে প্রয়োজন। তাই এক মুহূর্ত দেরি না করে ক্যাথি, স্টেলা আর ম্যাথিউকে ডেকে পাঠাল। আশানুরূপ তুর খুব বেশি খুশি। ম্যাথিউকে দেখে চুপসে থাকলেও ম্যাথিউ তুরের সাথে আগের মতোই দুষ্টুমি শুরু করে দেয়। এতে তুর কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি হতে পারেনি। ম্যাথিউ জানে তুর নিজেকে তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে। আসার আগে আনান ফোনে সবটাই জানিয়েছিল। ম্যাথিউ নিজেও জানে তার বাবার মৃত্যুর জন্য তুর কোনোভাবে দায়ী হতে পারে না। কিছু খারাপ লোকের অনিষ্টে সায় দেয়নি বলে তাকে খুন করা হয়েছে। তা না হলে তুর তার ভীষণ প্রিয় ছিল। ছোট থেকে ম্যাথিউ একটা জিনিস লক্ষ্য করেছে, ফাদার জ্যারেড অন্যদের থেকে তুরকে বেশি আদর করে। প্রথম প্রথম হিংসে হলেও পরবর্তীতে ম্যাথিউর আর হিংসা হয়নি। বরং ম্যাথিউ নিজেই তুরকে আদর করে কোলে নেওয়ার চেষ্টা করত। দুটো চকলেট থাকলে একটা তুরের জন্য রেখে দিত। এরপর আস্তে আস্তে তাদের খুনসুটির সম্পর্ক তৈরি হয়। ম্যাথিউর তুরকে কাশ্মীরি আপেল বলে রাগিয়ে দেওয়া আরও কত কি। এই সব নিয়ে তুর সবসময় ফাদার জ্যারেডের অফিস রুমে মুখ ফুলিয়ে থাকত। ফাদার জ্যারেড তুরের পক্ষ নিলেও তাদের দুষ্টুমিষ্টি ভাই বোনের সম্পর্কটাতে কখনো তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করেননি। সব সময় তাদের দুষ্টুতে থাকা দেখতে তার ভালো লাগত। ফাদার জ্যারেড চাইত ম্যাথিউ তুরের জন্য রক্ষকের ভূমিকা পালন করুক। একই মায়ের পেটের না হলেও সে ভাইয়ের দায়িত্ব পালন করুক। ম্যাথিউ ব্যাপারটা আগে হালকাভাবে নিলেও তুরের বিয়ের পর সে সবটা বুঝতে পারে। তাছাড়া ফাদার জ্যারেড মারা যাওয়ার দুদিন আগে ম্যাথিউকে সবটা বলে যান। ম্যাথিউ এখন জানে কেন তুরের জন্য এত বছর ধরে হ্যাভেন এরিয়া রেস্ট্রিক্টেড ছিল। তুর, স্টেলা, ক্যাথি আর ম্যাথিউকে বসিয়ে রেখে ছুটে রুমে গেল।
একগাল হাসি, তার সাথে চোখ মুখে উৎফুল্ল ভাব। আনান ভ্রুজোড়া উঁচিয়ে বলল, খুশি? তুর ঘন ঘন মাথা নেড়ে ঠোঁট চৌখা করে বলল, খুব খুশি, একদম এই রুমের মতো বিশাল খুশি। তুরের কথা শুনে হেসে উঠে বলল, তাহলে এইখানে কেন? ওদের সাথে টাইম স্পেন্ড করো। জেতিকে বলে দিয়েছি তোমাদের জন্য খাবার রেডি করতে। কিচেনে শাহেদ চকলেট চিপস আর কিছু জুস রেখেছে, ওইটা নিয়ে যাও। তুর দরজা ধরে মাথা কাত করে বলল, ওদের এইখানে নিয়ে আসি? তা না হলে আপনি একা একা বোর হবেন। বাই চান্স যদি কিছুর প্রয়োজন হয়, এইখানে ওরা সহ গল্প করব। তুরের কথা শুনে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, মম তা ঠিক, তবে একটু পর শাহেদ আর নাবিদ আসবে, ওদের সাথে কিছু জরুরি কাজ আছে। তুমি বরং ওদের সাথে লিভিং রুমে বসে গল্প করো। আমার কিছু প্রয়োজন হলে ইন্টারকামে কল দিয়ে জানিয়ে দিব। পাক্কা? প্রয়োজন হলে কল দিবেন? আনান মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে এখন কিছুর প্রয়োজন। তুর ভ্রু জোড়া গুটিয়ে বলে, কি লাগবে? আনান দুহাত বাড়িয়ে দেয়। তুর হাসল। হিজাব টেনে টুনে ঠিক করতে করতে আলতো করে জড়িয়ে ধরল আনানকে। তুরের মাথায় হাত বুলিয়ে চুমু আটল আনান। বলল, তোমার যদি মনে হয় তুমি ম্যাথিউকে কিছু বলতে চাও কিংবা জিজ্ঞেস করতে চাও তাহলে জিজ্ঞেস করে নিও, চুপচাপ থেকো না। আমার চঞ্চল তুর পছন্দ। এমন কেঁদে কেঁদে লাল গাল দুটো আরো লাল করা একদম পছন্দ না। তুর মাথা নাড়ায়। শাহেদ আর নাবিদ ল্যাপটপ হাতে নিয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এদের চোখে চোখে কথা বলা আর ইশারা ইঙ্গিতে অতিষ্ঠ আনান। কিছুক্ষণ দুইজনের মুখের দিকে তাকিয়ে বলল, তোমরা দুইজন রিলেশনশিপে আছো? আনানের কথা কর্ণগোচর হতে না হতেই লাফিয়ে উঠল দুজন। আস্তাগফিরুল্লাহ স্যার, কি বলেছেন এই সব? শাহেদ কথায় নাবিদ মাথা নেড়ে বলল, স্যার ছি ছি, এইসবে আমি নেই। আমার গার্লফ্রেন্ড আছে। আমি অমন পাপ কাজ করি না। তাহলে দুজন মিলে এতক্ষণ ধরে ইশারা ইঙ্গিতে কি কথা বলছো? তোমাদের ইশারা ইঙ্গিত দেখাতে ডাক্তার নেই, কাজের কথায় আসো। নাবিদ আর শাহেদ পুনরায় বসল। এইবার আর দেরি করল না। ল্যাপটপ আনানের হাতে দিয়ে দুজন মাথা নিচু করে রাখল। ভিডিও ক্লিপটা দেখা শেষ করে বলল, নাবিদ, ভিডিওতে আমার মায়ের মৃত্যুর ব্যাপারটা কাট করে বাকি ফুটেজ আমার বাবাকে পাঠাও। অবশ্যই তখন পাঠাবে যখন তিনি হসপিটালে থাকবে। ফুটেজ দেখার পর বাবা শিওর ওই মহিলার কাছ থেকে জবাবদিহি চাইবে। আমি চাই না এই মুহূর্তে ভিডিও ফুটেজটার কথা এনামুল হক কিংবা সোফিয়া হায়াত জানুক। হসপিটালে থাকলে জুনায়েদ সামলে নিবে। শাহেদ, তুমি বাবার ডিভোর্সের কাজপত্র তৈরি করো। নবিদ, তুমি সোহেল, আকিল, ফরহাদ আর মুহিতকে বলো আমার সাথে দেখা করতে। ততক্ষণে শাহেদ, তুমি ফুহাদকে বলো মন্ত্রী সাহেবের পার্সোনাল ডাক্তার তারের উপর কড়া নজরদারি করতে। রৌনককে হ্যাভেন এরিয়াতে পাঠাও। ওই জায়গাটাতে টাইট সিকিউরিটি চাই। গট ইট? আনান খুব শান্তভাবে দুজনকে সবটা বুঝিয়ে দিল। নাবিদ আর শাহেদ অবাক হয়ে তাকিয়ে আছে। তারা ভেবেছিল স্যার হয়তো রেগে উৎকণ্ঠা হয়ে উঠবে, কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আনান খুব বেশি রিল্যাক্স হয়ে কথা বলছে। শাহেদের মনে হচ্ছে এইটা ঝড়ের পূর্বাভাস। তবে নাবিদের চিন্তা অন্য। নাবিদ ভাবছে সোহেল, আকিব, ফরহাদ আর মুহিতকে দিয়ে কি করবে। যদিও ভয় জিজ্ঞেস করতে পারছে না।
দুইজন উঠে চলে যাবে এমন সময় আনান নাবিদকে ডেকে এনামুল হকের জন্ম থেকে শুরু করে আজ অবধি যত কিছু তার লাইফে ঘটেছে সবটা নিয়ে একটা প্রোফাইল তৈরি করতে বলেছে। নাবিদ মাথা নেড়ে সম্মতি দিয়ে বেরিয়ে পড়ল। আজ থেকে রাতের খাবার আর ঘুম হারাম। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। লিভিং রুমে এলাহি কাণ্ড। নামাজ শেষে তুর সবাইকে নিয়ে সেখানে গোল মিটিং করছে। তার মিটিংয়ের বিষয়বস্তু হচ্ছে বিয়ের পরের জীবন। তুরের কথায় হেসে কুটি কুটি হচ্ছে সব। এর মধ্যে সোহেল, ফরহাদ, মুহিত আর আকিব এলো। তুর তাদের দেখে কয়েক সেকেন্ড চুপ করে থেকে জ্যোতির হাতে থাকা ট্রে থেকে মুহিতের হাতে আপেলের প্লেট, ফরহাদের হাতে জুস, সোহেলের হাতে পুডিং আর আকিবের হাতে কমলার প্লেট ধরিয়ে দিল। চারজন প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মুখের উপর যদি লেখা উঠার সিস্টেম থাকত তাহলে চারজনের মধ্যে চারজনেরই মুখের উপর ইয়া বড় একটা প্রশ্নবোধক চিহ্ন উঠে থাকত। শুধু তাদের নয় বরং ক্যাথি, স্টেলা, ম্যাথিউ এবং জ্যোতিরও একই অবস্থা হতো। তুর তাদের দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, আরে দাঁড়িয়ে আছেন যে? সোহেল বার কয়েক চোখের পলক ফেলে বলল, এইগুলো কি করব? সোহেলের সাথে বাকি তিনজন মাথা নেড়ে বলল, কি করব? তুর ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, যার কাছে যাচ্ছেন তাকে বলবেন এইগুলো যেন তাড়াতাড়ি শেষ করে। আমি ঠিক 10 মিনিট পর এসে দেখব। সোহেলের বুঝতে বাকি নেই কার কথা বলছে। চার বেচারা 3টা প্লেট আর একটা গ্লাস নিয়ে সোজা উপরে উঠে গেল। এই দিকে ম্যাথিউ কপাল চাপড়াতে চাপড়াতে বলে, তুর তাই বলে ওনাদের হাতে? তাতে কি হয়েছে? ওনারা সবাই আমার বড় ভাই। ছোট বোন হিসেবে তার বরের যত্ন তো করতেই পারে। বিয়ে হয়েছে এখনো তোর বুদ্ধি হয়নি। জিসেস এই মেয়েকে সুবুদ্ধি দাও। ক্যাথির কথা শুনে স্টেলা ভ্রু জোড়া গুটিয়ে বলল, আগে বলবি না? বিয়ের পর বুদ্ধি হয় জানলে আমি আরো আগে বিয়ে করে ফেলতাম। অন্তত বুদ্ধির জোরে পাশ করে ফেলতাম। স্টেলার কথা শুনে তুর নাকচ করে বলল, একদম ফাও কথা। বিয়ের পর মানুষ বোকা হয়ে যায়। আমার মাথায় আগে কত বুদ্ধি ছিল। দেখ এখন বোকা হয়ে গেছি। নানরুটির চালাকি ধরতে পারি না। বেটা লিসার সাথে মিষ্টি কথা বলে। আমার তো ইচ্ছে করছিল আরেকটা বাড়ি মেরে বেহুশ করে দেই। ম্যাথিউ ক্যাথির দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, কিভাবে ম্যানেজ করতে? তাও দুটো একসাথে। ক্যাথি মাথা নেড়ে বলল, জিসেস ভালো জানে। আনানের বেস্ট 15-এর 15 মেম্বার সবগুলোই বেস্ট। কেউ কারো চেয়ে কম নয়। 15 জনের মধ্যে 15 জনই ওয়েল ট্রেইনড। আনান যদি 1 বছর অনুপস্থিত থাকে তাও তার পেছনে তার সবগুলো কাজ খুব নিখুঁতভাবে সম্পূর্ণ হবে, বেস্ট প্ল্যানিংয়ের সাথে। সেখানে তার বেস্ট 15-এর 4 জন মেম্বার প্লেট ভর্তি ফল আর গ্লাস ভর্তি জুস নিয়ে একে একে প্রবেশ করছে দেখে আনান স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। সত্যি ব্যাপারটায় আনান অবাক না হয়ে পারল না। আচম্বিত চোখে তাকিয়ে বলল, কি হলো তোমাদের এই অবস্থা কেন? এইগুলো কে দিয়েছে? আকিব ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, তা না হয় পরে বলবো স্যার। আপনি বরং এইগুলো 10 মিনিটের মধ্যে শেষ করুন। তা না হলে আজ আপনার কপালে শনি, রবি, সোম সব দশা একত্রে ঘুরছে। বেঁচে থাকলে মিটিং পরেও করা যাবে। ফরহাদ মুচকি হেসে বলল, আরেকটা কথা স্যার। ডাক্তার তার লিসা থেকে দূরে দূরে থাকবেন। লিভিং রুমে আপনার মাথা পুনরায় ফাটানোর প্ল্যানিং হচ্ছে। ভাগ্যি শাড়ি পেতে শুনেছিলাম, নয়তো অজানা থেকে যেত। আনানের বুঝতে বাকি নেই কি হচ্ছে। বউ তার যত্নের কমতি রাখছে না।
তার পাশাপাশি এইটাও বুঝতে পারছে জীবন বাঁচাতে হলে তাকে এক নারীতে আসক্ত পুরুষ হতে হবে। তা না হলে বউ ঠিকই মাথা ফাটিয়ে দিবে। যা বলে তাই করে, এমন সহজ সরল বউ আজকাল পাওয়া মুশকিল। ভাগ্যিস সে পেয়েছে। এখন মাথা ঠিক থাকলেই হয়। ক্যাথি স্টেলা আর ম্যাথিউকে মাদার ক্রিস্টোফার আজ রাত থাকতে বলেছে। 3 জন থাকবে ব্যাপারটা জানার পর তুর্কে আর পায় কে। জ্যোতির সাথে কিচেনে ছুটল। রাতে কে কি খাবে এই নিয়ে আলোচনায় ব্যস্ত সে। জ্যোতি 3 জনকে ফ্রেশ হওয়ার জন্য রুম দেখিয়ে দিয়েছে। সোহেল, ফরহাদ, মুহিত আর আকিব বেরিয়েছে অনেকক্ষণ। আনান ব্যাপারটা আগ থেকেই জানত, তাই স্টিভকে বলে 3 জনের জন্য ড্রেস আনিয়েছে। ক্যাথির আর ম্যাথিউর সমস্যা না হলেও স্টেলা জামা গায়ে দিয়ে পারছে না কেঁদে ভাসাতে। ক্যাথি তুর আর স্টেলার চাইতে লম্বা এবং দুজনের চাইতে ক্যাথির স্বাস্থ্য অনেকটাই ভালো। তুর আর স্টেলা 2 জন একই হাইটের, তবে স্টেলা একটু বেশিই শুকনো। জামা পরে ওড়না গলায় ঝুলিয়ে লম্বা পা ফেলে তুরের কাছে এসে বলে, দেখেছিস জামাটা কত বাজে? ফিটিংস ঠিক নেই, না আছে রঙের ঠিক। চোখ বন্ধ করে মার্কেট থেকে তুলে এনেছে। কোনো আহাম্মকের পছন্দ বলতো? শালা জীবনে বউ পাবে না। পেলেও হাড়ে বজ্জাত পড়বে কপালে। বউ ঝাড়ু দিয়ে সকাল বিকাল ধোলাই করবে। ইচ্ছে তো করছে আমিই মেরে চোখ ঠিক করে দেই। কেমন হাবলা লাগছে আমায়। ক্যাথি কপাল কুঁচকে ফেলল। ম্যাথিউ স্টিভের মুখের দিকে তাকিয়ে মুখ চেপে হাসছে। স্টেলার কথায় স্টিভ ভ্রু জোড়া কুঁচকে ফেলল। তুর ঘুরে ঘুরে স্টেলাকে বার কয়েক দেখে নিয়ে বলে, স্টিলের বাচ্চা, তোকে ওভার সাইজের জামায় সুন্দর লাগছে। মনে হচ্ছে বস্তার মধ্যে বিড়ালের বাচ্চা বসে আছে। স্টিভ ভাইয়া, তুমি কাজটা ঠিক করনি। তোমার পছন্দ দেখে আমি স্টেলার কথায় সম্মতি দিল ম। স্টিভ কুঁচকে রাখা ভ্রুজোড়া আরও কুঁচকে বলল, আমার কি দোষ এতক্ষণে বাচ্চাদের জামাকাপড়ে শোরুম বন্ধ থাকে? তাই বড়দের শোরুম থেকে সবচেয়ে ছোট জামা যেটা সেটাই তুলে এনেছি। স্টিভের কথা শুনে বাকিরা হাসলেও স্টেলা ধূপধাপ পা ফেলে স্টিভের মুখের উপর আঙ্গুল তুলে বলল, আমাকে আপনার বাচ্চা মনে হয়? শুনুন, ঠিকঠাক বয়সে বিয়ে হলে আমার ছেলে আপনার সমান হয়ে যেত। আসছে বাচ্চা বলতে। আর হ্যাঁ, কালকেই চার্চে গিয়ে প্রে করব জিসেস যেন আপনার কপালে একটা শাকচুন্নি ফেলে। আপনার এই কেচির মতো চলতে থাকা মুখ ভেঙে যেন হাতে ধরিয়ে দেয়। হুহ, আসছে বাচ্চা বলতে। আগাগোড়া বয়স্ক লোক। তুলে এনেছে পছন্দ করে নয়। আমাকে কি যেমন তেমন মেয়ে পেয়েছে নাকি? পরবই না এই জামা। দাঁড়ালো না স্টেলা পুনরায় রুমে ঢুকে দরজা আটকে দিল। স্টেলার কথা শুনে সবাই অবাকচিত্তে তাকিয়ে থাকলেও স্টিভের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা বিদ্যমান। ম্যাথিউ আর চোখে তাকিয়ে সেই হাসি দেখে নিজেও হাসল। তার গল্পটাও এইভাবে শুরু হয়েছিল। এই সময়টা তারও এসেছিল। আনানের ডিনার শেষ। ঔষধটা বাকি আছে। তুর তাকে খাইয়ে দিয়ে নিজে ডিনার করতে গেছে। আনান ভেবেছিল তুর হয়তো আজ ক্যাথি স্টেলার সাথে থাকবে। তাই হাত বাড়িয়ে ঔষধের বক্স হাতে নেয়। এর মধ্যে তুর হাজির। সবাই ডিনার শেষে যে যার রুমে চলে গেছে, তুরও চলে এসেছে। আনান বক্স হাতে নিয়ে বলল, কি ব্যাপার, চলে এলে যে? দরজা আটকে হিজাব টেনে টুনে খোলার চেষ্টা করছে। তা দেখে আনান ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে আরে আস্তে। ব্যথা পাবে তো? তুর হিজাব খুলে লম্বা শ্বাস টেনে বলল, কিচ্ছু হবে না। এত বছরের ট্রেনিং ভুল চোখ হওয়ার সম্ভাবনা 0%।
খোপা খুলে চুল ছেড়ে রাখল। আধভেজা চুল দুপুর তড়িগড়ি করে বেঁধেছিল আর শুকানোর সময় পায়নি। আনান হুতাশ করে বলল, আমি কেন অসুস্থ হয়ে গেলাম? দেখো তুমি তোমার কেমন অযত্ন করছ। ঔষধের বক্স থেকে ঔষধ নিতে নিতে বলল, ডোন্ট ওয়ারি, আমি নিজের যত্ন নিতে পারি। হ্যাঁ, খুব পারো। শুধু ঠিক করে মাথা মুছতে পারো না, চুল শুকাতে পারো না, খাওয়া দাওয়া ঠিক করে খেতে পারো না, বাকি সব তো পারো। আনানের কথা শুনে ভ্রুজোড়া গুটিয়ে নেয় তুর। চোখ জোড়ায় তীব্র সন্দেহ নিয়ে বলল, শুনেছি বউ পুরনো হলে ছোচা বেটারা দোষ ধরে। তার চেয়ে বড় কথা, কোনো শাকচুন্নি মাথায় চাপলেও বেটা মানুষ বউয়ের দোষ ধরে। বছর পার হয়নি, তাই আমি এখনো নতুন বউ। তাহলে নিশ্চয়ই আপনার মাথায় আর ঘাড়ে লিসা শাকচুন্নি চেপে বসেছে। সেই শাকচুন্নির ইনফরমেশন আমার থেকে লুকিয়ে মিথ্যে বলেছিলেন, তাই না? আমি শিওর সার্জারির সময় ওই শাকচুন্নি আপনার মাথার তুরজান নামের তারটা কেটে দিয়েছে। এই জন্য আপনি আজকাল আমার খুব বেশি দোষ ধরছেন, তাই না? আমিও পাগল টেনশন করতে করতে চলে এসেছি, তাও আপনার মতো ধোঁকাবাজ ব্যক্তির জন্য। স্টিলের কেতলির সাথে আজ থেকে যাওয়া উচিত ছিল। একদম উচিত হয়নি। এইখানে আসাটাই ভুল। তুরজান নামের তার? সিরিয়াসলি? বুক ধুকপুক করছে আনানের। এই প্রথম এতটা ভয় পাচ্ছে। ভয়ের জন্য কপালে ঘাম চিকচিক করছে। তুর তাকে কঠিনভাবে জব্দ করেছে, এতে কোনো সন্দেহ নেই। কোনো কুক্ষণে ডাক্তার তার লিসার নাম মুখে এনেছিল কে জানে। ভেবে পাচ্ছে না কি করবে। কঠিন মাপের রাজনীতি করা লোক বৌনীতিতে ফেল খাচ্ছে, ব্যাপারটা তীব্র লজ্জার। যে পুরুষ বৌনীতিতে জেতা না, তার রাজনীতি করার কোনো অধিকার নেই। আনান, তুই শপথ গ্রহণের আগেই পদচ্যুত হয়ে পড়। বাইরে জানাজানি হলে ইট মেরে ক্ষমতা থেকে নামাবে। তুর আনানের কপালের ঘাম মুছে দিয়ে বলল, চোরাঘাম ছুটছে, আমার কথা সত্যি তাহলে? আনানের সম্বিত ফেরে। ঘন ঘন মাথা নেড়ে বলল, মোটেও না। তাড়াতাড়ি ঔষধ দাও, মাথা আর বুকের ভেতরটা ব্যথা করছে। কথা শেষ হতে না হতেই ব্যতিব্যস্ত হয়ে পানির গ্লাস আর ঔষধ হাতে ধরিয়ে দিয়ে দেয়। তুরের চেহারার সন্দিহান ভাবটা নেই, সেটা কেটে এখন উদ্বিগ্ন ভাব দেখা দিচ্ছে। বোঝা যাচ্ছে তুর খুব বেশি চিন্তিত। সেই চিন্তাগ্রস্ত চেহারার দিকে আর চোখে তাকিয়ে প্রশান্তির শ্বাস ফেলে আনান। আজকের মতো বেঁচে গেছে। ভ্যাগিস ফাটা মাথা আর ভাঙ্গা বুক ছিল। রাত প্রায় 12:30। তুর পুরো রুম জুড়ে ঘুর ঘুর করছে। কখনো চুল আঁচড়াচ্ছে তো কখনো জামাকাপড় গুছিয়ে রাখছে। আনান মোবাইলে সময় দেখছে আর তুরের কাণ্ডগুলো খেয়াল করছে। আনান মনে প্রাণে চাইছে তুর ঘুমিয়ে যাক, কিন্তু তুরের চোখে মুখে ঘুমের বালাই মাত্র নেই। ডাক্তাররা চোখ করে পুরো রুম সফর করছে। শেষে না পেরে তুরকে নিজের কাছে ডাকলো। তুরও এলোমেলো পায়ে আনানের কাছে হাজির। আনান তুরকে জায়গা করে দিয়ে সাইডে চেপে হাতের ইশারায় পাশে ডাকলো। তুর বেডে চোখ বুলিয়ে বলল, জায়গা হবে না। তাছাড়া আমি ঘুমালে হাত পা ছুটতে থাকি, পরে আপনার গায়ে লাগবে। আনান বিনাবাককে আবার তুরকে নিজের কাছে ডাক্তার। তুর বিরক্তে শব্দ করে বেডে উঠে শুয়ে পড়ল। আনান আলগোছে তুরের মাথায় হাত বুলিয়ে বলল, চোখ দেখেছ? কেমন কালো দাগ পড়ে গেছে। রাত 12:30। এত রাত অবধি না নিজে ঘুমাচ্ছ, না আমাকে ঘুমাতে দিচ্ছ। এই জন্য এইখানে ডেকেছেন? আগে বললেই হতো আপনি ঘুমোতে পারছেন না। হাসল আনান। কথায় কথায় তুরজানের মুখ ফুলিয়ে রাখাটা গেল না।
না ঘুমাতে পারছি না তা না, ইচ্ছে করছে গল্প করতে, তাই ডাকতারলাম। তাছাড়া দেখো তোমার বেড থেকে আমার বেডের দূরত্ব কতখানি। এইখান থেকে কথা বললে চিল্লিয়ে বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন গল্প বলুন। ডেকে যখন এনেছেন গুনে গুনে 10টা গল্প না শুনে ঘুমাচ্ছি না। তুর বলার পর আনান আর অপেক্ষা করল না। তুরের মাথার নিচে হাত দিয়ে নিজের দিকে টেনে এনে বালিশে মাথা ঠেকিয়ে গল্প শুরু করে দেয়। তুর একদম চুপচাপ শুয়ে আছে। সে খুব মনোযোগ দিয়ে গল্প শুনছে। গল্পের শুরুটা রাজা রানীর রাজ্য আর রাজমহলের বর্ণনা ছিল, যার অর্ধেক শেষ না হতেই তুরের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আনান গল্প বলা অবস্থায় শব্দ করে হেসে উঠল। একটা গল্প অবধি টিকে থাকতে পারেনি। তিনি 10টা গল্প শুনতে আসছে। আনান আলতো হাতে তুরের গলার কাটা জায়গাটাতে হাত বুলিয়ে কপালে চুমু আটল। এর মধ্যে মেসেজ টিউন বেজে ওঠে। লাইট অফ করে কানে হেডফোন গুজে মোবাইল ফোন হাতে তুলে নেয়। কেউ ইট মারলে তাকে পাটকেল ছুঁড়তে পিছোপা হয় না আনান। আর আজ সেই পাটকেলের আয়োজন চলছে। লাইভ না দেখলে ঠিক মজা আসবে না। ভোর হতে না হতে পুরো শহর জুড়ে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেছে। সবগুলো রুটে জ্যাম। মানুষের আনাগোনা বেশি, তার চেয়ে বেশি পুলিশ। শহরের কেন্দ্রস্থলে থাকা মলের সামনে মাথাহীন লাশ, তাও বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ আঘাতের চিহ্ন। সেই লাশের বিচ্ছিন্ন মাথাটা মন্ত্রী সাহেবের পার্সোনাল ডাক্তার তার শেখের বাড়ির সামনে পাওয়া গেছে। ব্যাপারটায় পুরো শহরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনা তদন্তের পর জানা যায় লাশটা ডাক্তার তার আকরাম এহসানের, যার নিখোঁজ হওয়ার ঠিক পরদিন পুলিশ রিপোর্ট করা হয় এবং যার খোঁজ পুলিশ এখনও অবধি করছে। আরও জানা যায় নিখোঁজ এবং মৃত আকরাম এহসান মন্ত্রী সাহেবের পার্সোনাল ডাক্তার তার মুহাম্মদ শেখের বন্ধু। তার সাথে হসপিটালের 3 শেয়ারহোল্ডার ডাক্তারদের মধ্যে তিনি একজন। সময় নদীর স্রোতের মতো বয়ে চলছে, কারো জন্য থেমে নেই। এর মধ্যে কেটে গেছে একটা মাস। অনেক কিছুই বদলে গেছে। সুখনীরের নির্মাণ কাজের সমাপ্তি ঘটেছে। প্রবীণ আর বাচ্চাদের নতুন ভবনের স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে ক্যাথি আর ম্যাথিউর সম্পর্কে নতুনত্ব দেখা দিয়েছে। ক্যাথি আগ থেকে ম্যাথিউকে পছন্দ করত, যদিও ব্যাপারটা কাউকে বুঝতে দেয়নি। তবে এইবার আর নিজেকে আটকে রাখতে পারল না। ম্যাথিউ চোখে চোখ রাখার সাহস জুগিয়ে ফেলেছে সে। এখন তোতা ময়নার জুটি তাদের। অন্যদিকে এইসব দেখলেই স্টেলা হাত পা ছুঁড়ে কাঁদতে বসে। ক্যাথির মতো বেরসিক মেয়ের বয়ফ্রেন্ড আছে, তার কেন নেই? এই নিয়ে এক কথায় ক্যাথির সাথে তার ঝামেলা চলছে। তুরের কাছে হাজার খানেক বিচার দিয়েছে সে। তবে বেচারি খুব ডেসপারেট হয়ে গেছে। যখনই ম্যাথিউকে দেখে তখনই ইট ছুঁড়ে। স্টেলার মতে সব দোষ ম্যাথিউর। 2 দিন আগে ম্যাথিউকে ইট মারতে গিয়ে বেচারা স্টিভের পিঠে ইট ছুঁড়েছে। প্রথমে স্টিভ ব্যাপারটা বুঝতে পারেনি। পরিস্থিতি সামলানোর তাগিদে ইট মারামারি কাহিনীটা ম্যাথিউ নিজে স্টিভকে জানায়। পুরো ঘটনার বর্ণনা শেষে হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড়। ম্যাথিউ স্টিভকে উদ্দেশ্য করে বলে, সুযোগ আছে লুফে নিন। তা না হলে এই চঞ্চল মেয়ের জন্য যে লাইন লেগে আছে, সেই লাইনে সবার পেছনে পড়বেন। বেস্ট চয়েজ হয়ে সামনে যান। পরে না হয় অপশনাল হয়ে থাকতে হবে। তাতে চান্স 50-50। হাসল স্টিভ, সে লাইনে দাঁড়ানোর মতো ব্যক্তি না। আর না অপশনাল।
সে স্টেলার জন্য বরাবরই প্রথম এবং শেষ পছন্দ হবে। নির্বাচনের 1 মাসের মধ্যে শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর কার্যাবলী শেষ হয়। এখন আনান স্বাভাবিক হাঁটা চলা করে। মাথার আঘাতটা সম্পূর্ণ সেরে উঠলেও বুকের হাড় পুরোপুরি জোড়া লাগতে সময় নেবে, যার জন্য দৌড়, ঝাঁপ কিংবা ভারী কোনো কাজ তার জন্য বারণ। পুরোপুরি সুস্থ হতে হলে 3টা মাস তাকে সাবধানে চলতে হবে। এর মধ্যে তুর আর আনানের সম্পর্কের মধ্যে গাঢ় রং ধারণ করেছে। আনান তার অনুভূতি ঘুরিয়ে পেঁচিয়ে প্রকাশ করলেও তুর তার স্বভাবসুলভ আচরণ অনুযায়ী তার অনুভূতি কিংবা অভিযোগ সবটাই সাবলীল ভাষায় প্রকাশ করে দেয়। আনান প্রথম কিঞ্চিত চমকালেও পরক্ষণে তুরের এই সহজ স্বীকারোক্তির সাথে নিজেকে ঠিকই মানিয়ে নিয়েছে। আনান জানে তার আদুরিনী কথা লুকানো কিংবা ঠিক করে মিথ্যা বলাটা শেখেনি, বরং কথা লুকাতে গিয়ে সবটাই প্রকাশ করে ফেলে। কারণ আনানের আদুরিনী ছলনা করতে জানে না। চঞ্চল স্বভাবের মেয়েরা ছলনা করতে জানে না। যেমন তুর চঞ্চল তবে ছলনাময়ী নয়। তুরের মধ্যে এই একটা জিনিস আনানের খুব বেশিই পছন্দ। ভালোবাসা গভীর হলেও তুরের কথায় কথায় অপমানটা গেল না, যদিও আনান এতে অভ্যস্ত। পুলিশ ইনভেস্টিগেশন মোতাবেক আকরাম এহসান মারডাক্তার কেসের প্রাইম সাসপেক্ট ডাক্তার তার মুহাম্মদ শেখ আর এনামুল হক। পর্যাপ্ত পরিমাণ প্রমাণের অভাবে পুলিশ কাস্টাডিতে রাখেনি। তবে শহর কিংবা দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে তাদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এনামুল হককে পুলিশ কাস্টাডিতে নেওয়া কিংবা প্রাইম সাসপেক্ট রাখা কোনো কিছুতেই নুসাইবের ফারাক পড়েনি আর না পড়েছে নিহারিকার। নুসাইবও তার কাজে ব্যস্ত। রোগী দেখা কিংবা বোন আর ভাগ্নের সাথে সময় কাটানো ছাড়া তার বিশেষ কোনো কাজ নেই। নিহারিকার বর এইবার তাদের সাথে করে নিয়ে যাবে। একবার দেশ ছেড়ে গেলে কবে আর দেখা হবে তার ঠিক নেই। সেই জন্য শেষ সময়টুকু বোন আর ভাগ্নে আদেলের সাথে কাটাচ্ছে নুসাইব। নুসাইবের দুনিয়াতে সবচেয়ে আপন মানুষ তারা। বাবাকে নুসাইব আপনের তালিকা থেকে সরিয়ে ফেলেছে অনেক আগেই। বাবা এখন আর আপন নেই। সে বিধ্বংসী, নোংরা খেলাতে মত্ত। নুসাইবের মতে তার মতো মানুষের আপন হয়ে থাকার চেয়ে মরে যাওয়া উত্তম। স্বেচ্ছায় মৃত্যু পাপ বলে, তা না হলে অনেক আগেই মরে যেত সে। ভিডিও ক্লিপ দেখার পর মাহবুব হাসান নিজে ডিভোর্স অ্যাপ্লাই করে। এর বেশ কিছুদিন পর সোফিয়া হায়াত এবং মাহবুব হাসানের ডিভোর্সের প্রসেসিং শুরু হয়ে যায়। যদিও কার্যকর হতে 90 দিন সময় লাগবে। তবে মাহবুব সাহেব সোফিয়ার সাথে এক মুহূর্তও থাকতে চান না। যে মহিলা তার অগোচরে নোংরামো করে বেড়ায়, তার ছেলেকে খুন করার জন্য অন্যকে প্রভাবিত করে, তার সাথে এক ছাদের তলায় থাকাটা দুষ্কর। ডিভোর্স লেটার পাওয়ার পর সোফিয়া অনেকটাই ভেঙে পড়েছে। সে আধেও জানে না হঠাৎ ডিভোর্স লেটার পাঠানোর কারণ কি। তবে নিজ থেকে আন্দাজ করে নিয়েছে, যা হচ্ছে তার জন্য আনান দায়ী। জগতের নিয়ম ভিন্ন। অনেক সময় আমরা যা পরিকল্পনা করে রাখি তা ঠিক ঘটে না। আবার যা ঘটে তা মেনে নিতে পারি না। মেনে নেওয়া কিংবা না নেওয়াতে তেমন কিছু আসে যায় না। যা ঘটার থাকে তা মেনে নিলেও ঘটবে, না নিলেও ঘটবে। তেমনি কিছু ঘটনা বিগত 6 মাসে ঘটে গেছে। 6 মাস লম্বা সময়। সুখের হলে 6 মাস চোখের পলকে পার হয়ে যায়। তবে বেদনাদায়ক হলে সেই 6 মাস 6 বছরের মতো মনে হয়। যেমন মনে হচ্ছে আনানের। 2 মাসের মোটামুটি সুস্থ আনান। মেডিকেল চেকআপের পর ডাক্তার তার নাইম মুচকি হেসে বলল, এত তাড়াতাড়ি রিকভার হবে ভাবতে পারিনি। ডাক্তার তার আনান, আপনি এখন সম্পূর্ণ সুস্থ।
যা শুনে আনান স্বস্তির নিঃশ্বাস ফেলে। এত লম্বা সময় কখনো অসুস্থ ছিল না সে। এর জন্য সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় না করলেই নয়। হাসপাতাল থেকে খ্রিস্টান পাড়া হয়ে তবেই বাড়ি ফিরল আনান। মাদার ক্রিস্টোফার ফ্লাইট, অতি সত্বর তাকে একবার ব্রিটেন যেতে হবে। সেই সুবাদে আনান মাদার ক্রিস্টোফার সাথে দেখা করে আসে। তুর দেখা করতে চেয়েছিল কিন্তু মাদার ক্রিস্টোফার মানা করে দেয়। দুদিন পর ডাক্তার তার সেমিনার, তাও শহরের বাইরে, যেখানে না গেলেই নয়। এতে তুর কিছুটা আপসেট হলেও আনানের যাওয়া নিয়ে তেমন কোনো ঝামেলা করল না। তবে শর্ত ছিল তাড়াতাড়ি ফিরতে হবে। বউয়ের এমন আদুরে গলায় করা আবদার ফেলার সাধ্য আনানের নেই, যার দরুন সেমিনারের পরদিন আসার সিদ্ধান্ত নিয়েছে। বাড়ি থেকে বেরোনোর আগে তুরজানকে প্রায় শখানেক আদেশ উপদেশ আর বাহুডোরে আবদ্ধ করে কপালে লম্বা সময় ধরে চুমু আটল আনান। সেমিনার শেষ, পরের দিন আনানের ফেরা কথা। কেন জানি আনান সেই দিনই ফিরতে চাইল। শাহেদকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ফিরতে ফিরতে প্রায় রাত 12টা। আনানের গাড়ি গেইটের সামনে এসে থামে। শাহেদ আর আনান অবাক হয়ে তাকিয়ে আছে। গেইট পুরোটা হাট করে খোলা। পাশে ওয়াচম্যান আর নবাব পড়ে আছে। আনান দেরি না করে গাড়ি থেকে ছুটে বের হল। শাহেদ তৎক্ষণাৎ বেস্ট 15-এর অন্য মেম্বারদের ইনফর্ম করে। পুরো বাড়িতে থমথমে পরিবেশ। মনে হচ্ছে কোথাও কেউ নেই। আনানের পা থেমে থেমে চলছে। সবগুলো গার্ড মাটিতে লুটিয়ে পড়ে আছে। আনানের চোখজোড়া টকটকে লাল হয়ে আছে। তুরের শেষের কথাগুলো বারবার কানে বাজছে তার। আনান বেরোনোর আগে তুর তার বাহুডোরে আবদ্ধ হয়ে বলেছিল, তাড়াতাড়ি ফিরবেন কিন্তু, নয়তো দেখবেন আমিও কোথাও চলে যাব। হাতের উল্টো পিঠে চোখ মুছে বাড়ির ভেতরে ঢুকল। লিভিং রুমে পড়ে আছে জ্যোতি। পেট থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। চোখ দুটো নিভু নিভু মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে সে। আনানের চোখ বাঁধ মানছে না। জ্যোতির মাথার পাশে বসে পালস চেক করে শাহেদকে ডেকে পাঠাল। জ্যোতি চেয়েও মুখ থেকে কথা বের করতে পারল না। বারবার উপরে ইশারা করছে। শাহেদ ছুটে আসে। জ্যোতির অবস্থা দেখে তার নিজেরই গা কাঁপছে। বারবার মনে হচ্ছে, তুর ঠিক আছে তো? জেতিকে শাহেদের কাছে রেখে উপরে উঠে গেল আনান। রুমের দরজা খোলা। বিছানা পত্র ওলটপালট করা, তবে তুর নেই। কোথাও নেই। আনান পুরো রুম চেক করে দৌড়ে বাইরে বের হয়। ছাদ থেকে শুরু করে কোনো রুম বাদ রাখেনি যেখানে তুরের খোঁজ করেনি। তবে তুর নেই। সিকিউরিটি ক্যামেরার কথা মনে পড়ায় থামল আনান। দেরি না করে পুনরায় রুমে প্রবেশ করে। তুরের ক্লজেটের জামাকাপড় সরিয়ে লম্বা শ্বাস টেনে আলতো ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। আনানের রুমের এই সিক্রেট রুমটার কথা বেস্ট 15 মেম্বার ছাড়া কেউ জানে না। তুরও না। এই বাড়িতে আসার পর এই নিয়ে দ্বিতীয়বার আনান এই রুমে প্রবেশ করছে।
দরজা খোলার পর সেই দরজার ভেতরে আরেকটা দরজা। দরজার পেছনে ঝুলানো চাবি দিয়ে আনলক করল। কিছু সময়ের জন্য থমকালো আনান। রুমটার ভেতরে লাইট জ্বলছে। পেছনে থেকে পিস্তলটা বের করে নিয়ে সামনে তাক করে। আনান চারপাশে চোখ বুলিয়ে নিল। রুমটা অনেকটাই বড়, সেই রুমের দেয়াল জুড়ে অসংখ্য মিনিট লাগানো। সবগুলো মিনিট অন করা। বাড়ির চারপাশের ফুটেজগুলো দৃশ্যমান। এই মুহূর্তে গেট দিয়ে পরপর গাড়ি ঢুকছে। আনান সেই দিক থেকে চোখ সরিয়ে নিল। মনিটরের সামনে রাখা চেয়ারে কেউ একজন বসে আছে। সতর্ক হল আনান। টার্গেট সেট করে চেয়ার ঘোরাতেই ধপ করে ফ্লোরে বসে পড়ল। আটকে রাখা নিঃশ্বাস ফেলে শব্দ করে কাঁদল। সেই চেয়ারে হাত পা ছড়িয়ে আলুথালু হয়ে আছে তোর। আধখোলা চুলগুলো আলতো করে দুলছে। আর কোলের উপর আধ খাওয়া চিপসের প্যাকেট। হাউমাউ করে কেঁদে উঠল আনান। বিদঘুটে অনুভূতিতে ভরে গেছে বুক। মনে হচ্ছে চিৎকার করে কাঁদলে হালকা হবে। চেয়ারে আলুথালু হয়ে বসে নিশ্চিন্তে ঘুমোচ্ছে তোর। সে জানে না জগতে কি ঘটেছিল কিংবা কি ঘটছে। সে তো ঘুমে বিভোর। রাতে আনান ফিরবে না দেখে তোর আর যতি 9টার মধ্যে ডিনার সেরে ফেলে। খাওয়া দাওয়া শেষ করে বসল তোর। এর মধ্যে মাদার ক্রিস্টোফার কল দেখে কথা বলতে বলতে তোর রুমে চলে যায়। তখন যতি ডাক্তার নিন টেবিলে গুছানোতে ব্যস্ত। মাদার ক্রিস্টোফার সাথে কথা বলা শেষ করে চেঞ্জ করার জন্য ক্লজেট খুলে যেই না জামাকাপড় নিবে, অমনি স্কার্টে পাবে যে হুমড়ি খেয়ে ক্লজেটের ভেতর পড়ল তোর। ঠিকই তখনই ধাক্কা লেগে ক্লজেটের পেছনের সিক্রেট রুমের দরজাটা হাট করে খুলে গেল। যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি আচম্বিত হল সে। ব্যথা পাওয়াটাকে তোয়াক্কা করল না। সিক্রেট দরজা নিয়ে তার ভীষণ কৌতূহল হল। মোবাইল ফ্ল্যাশ অন করে ঢুকে পড়ল সেখানে। দ্বিতীয় দরজাটা দেখে আরও বেশি চমকায়। ভয় পেলেও রহস্য উদ্ঘাটনটা জরুরি মনে হল তার। যেই ভাবা সেই কাজ। দেরি না করে ঢুকে পড়ল সেই কক্ষে। বেশ বড় সর রুম। সেই রুমের পুরো একটা দেয়াল জুড়ে অসংখ্য মনিটর, তার পাশে ডেস্ক যার মধ্যে কাগজপত্র আরও অনেক জিনিস যা তুর ঠিক করে চেনে না। রুমটার কথা না জানানোতে আনানের প্রতি কিঞ্চিত রাগ হলেও অবাক চোখে পুরো রুম ঘুরে ঘুরে দেখছে তুর। মনিটরগুলোর কথা চিন্তা করে আশপাশে খুঁজে কিবোর্ড দেখতে পেল। মনিটর অন করার জন্য এমন কোনো বাটন নেই যা সে প্রেস করেনি। অবশেষে মনিটরগুলো অন হল। তুর খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছে। এর মধ্যে দুটো মনিটরে নবাব আর যতির লুকিয়ে চুরিয়ে প্রেম করার ব্যাপারটা নজরে আসে। তুর মুচকি হেসে সেই রুম ছেড়ে বের হয়। নিজের রুমের দরজা লক করে সবকিছু ঠিকঠাক করে দুটো চিপসের প্যাকেট নিয়ে সেই রুমটাতে বসে পড়ল। নবাব আর যতির প্রেম কাহিনী দেখার সাথে চিপস খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়েছে তুর নিজেও জানে না। এর মধ্যে এত কিছু ঘটে গেছে যার বিন্দু পরিমাণ আঁচ করতে পারেনি সে। লোকে বলে কৌতূহল খারাপ জিনিস, কিন্তু তুরের কৌতূহলটাই তাকে বাঁচিয়ে দিয়েছে। চঞ্চলা স্বভাবের মেয়েরা এক জায়গায় স্থির থাকে না, যেমন তুর ছিল না। ঘুমে বিভোর হওয়া তুরকে দেখে ডুকরে ডুকরে কাঁদছে আনান। তুরকে খুঁজতে তার 5 মিনিট সময় লেগেছে। এই 5 মিনিটে মন মস্তিষ্কে কত সব ভয়ঙ্কর বিদঘুটে চিন্তা এসে হানা দিয়েছিল হিসেব নেই। তুরকে ছাড়া পুরো একটা জীবন কল্পনা করে আতঙ্কে উঠেছিল আনান। পূর্ণ ঘরটা হঠাৎ করে শূন্য হওয়ার মতো অনুভূতি। শেষে আনান মনে মনে একটাই প্রার্থনা করেছিল, তুর যেমন থাকুক, যে পরিস্থিতিতে থাকুন না কেন, তার নিঃশ্বাসটা যেন সচল থাকে।
এমন সব চিন্তা ভাবনা আর বিদঘুটে অনুভূতি শেষে তুরকে সুস্থ অবস্থায় দেখে নিজেকে আটকে রাখতে পারল না আনান। ডুকরে ডুকরে কাঁদছে সে। ঘুমের মধ্যে হঠাৎ এমন কান্নার আওয়াজ পেয়ে জেগে উঠল তুর। বুঝতে পারছে না কি হচ্ছে। আনানকে দেখে কিঞ্চিত চমকালেও আনানের কান্নার কারণটা ধরতে পারল না। তাছাড়া বুঝতে পারছে না এই সময় আনান এইখানে কেন। এই মুহূর্তে তার এইখানে থাকার কথা নয় তাহলে? প্রশ্নগুলো মস্তিষ্কে বিচরণ করলেও মুখে কিছুই জিজ্ঞেস করল না তুর। আনানকে এইভাবে কাঁদতে দেখে ব্যতিব্যস্ত হয়ে তার সামনে বসে ঝাপটে ধরল তাকে। আনানও তার আদরিনীকে দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদছে। এক্সিডেন্টে এত আঘাতের পরেও লোকটা কাঁদেনি, তাহলে আজ কেন কাঁদছে? কি এমন কষ্ট তার? বুক চিরে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। আনানের কষ্টে তার বুকটা ক্রমশ ভারী হয়ে হচ্ছে। আর একটু নিবিড়ভাবে আঁকড়ে ধরে কেঁদে উঠল তুর। জানে না কেন কাঁদছে, শুধু জানে লোকটার কান্নায় তার খারাপ লাগছে, ভীষণ খারাপ। এত খারাপ বোধ হয় কখনো লাগেনি। বুকের ভেতরে তীব্র ব্যথা অনুভব হচ্ছে তার। অনেকটা সময় পেরুলো তুরকে নিয়ে বসে আছে আনান। এর মধ্যে তুরের মুখের আদল কতবার ছুঁয়ে দেখেছে হিসেব নেই। তুর বিনাবাককে তাকিয়ে তাকিয়ে দেখছে সে সব। হঠাৎ লোকটার এমন পাগলামির কারণ ধরতে না পারলেও প্রশ্ন করল না। তাকিয়ে থাকা আর তার ভোজা দুচোখ বারবার মুছে দেওয়া ছাড়া কোনো প্রকার নড়চড় নেই তুরের। জেতিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। খানিক বাদে আনান তুরকে রেখে বেরোয়। শাহেদ রুমের অবস্থা দেখে প্রথমে ঘাবড়ালেও পরক্ষণে আনান থেকে তুরের অবস্থা সম্পর্কে জানতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেই রাতে আনান হিংস্র হয়ে উঠেছিল। পারলে সে সব ধ্বংস করে দেয়। এই ঘটনার পেছনে কে ছিল তা খুঁজে বের করতে ঠিক করে 1 ঘন্টা সময় লাগেনি। সবচেয়ে অবাক করা ব্যাপার, এই পুরো ঘটনা সোফিয়া দ্বারা ঘটানো হয়েছে। শাহেদ সব বাকি মেম্বারগুলো অবাক হল সোফিয়ার সাহস দেখে। এত সিকিউরিটির নজরদারি ভাঙতে সোফিয়ার সময় লাগেনি। ডিভোর্স নিয়ে আনানের উপর সোফিয়ার রাগ ছিল। সেই রাগের ফলে আনানের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে তুরের ক্ষতি করতে চেয়েছিল সে। রাগে কেঁপে উঠল আনান। পরদিন সকালে পুলিশ রিপোর্ট করা হয়। এর মধ্যে শহর জুড়ে মানুষের কৌতূহলের শেষ নেই। নতুন এমপির বাড়িতে হামলা ব্যাপারটা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ আর নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপা হয় পুরো ঘটনা। এমপির বাড়ির ঘটনাতে কে বা কারা যুক্ত ছিল এই ব্যাপারটা বের করতে পুলিশের হয়তো মাসখানেক সময় লাগবে। রিপোর্ট লেখানোর পর অপেক্ষা। যেখানে আনান অলরেডি জানে কালপ্রিটকে, সেখানে পুলিশের অপেক্ষা। বালাই 60। সেই ধৈর্য আনানের নেই। পুলিশ রিপোর্ট করার 1 ঘন্টা পর ম্যানহোল থেকে সোফিয়ার লাশ উদ্ধার করা হয়। সেই মারডাক্তার কেস নিয়েও জোরদার ইনভেস্টিগেশন চলছে। একটার পর একটা ঘটনা এত তাড়াতাড়ি ঘটছে, জনসাধারণ এবং প্রশাসন দুটোই রিয়েক্ট করার সময় অবধি পাচ্ছে না। তুর প্রথমে ঘটনা না জানলেও পরক্ষণে আনান তাকে সবটা খুলে বলে। সবকিছু শোনার পর ভয় শিউরে উঠল সে। উপর ওয়ালা সহায় ছিল বলে, তা না হলে আজ তার সাথে কি ঘটত ভেবেই হাত পা ঠান্ডাক্তার হয়ে আসে তুরের। ঘটনার কথা জানাজানি হওয়ার পর মাহবুব সাহেব আনানকে বার কয়েক বলেছে তুরকে তার সাথে নিয়ে যেতে। কিন্তু আনান বরাবরই না করে দেয়। ঘটনার পর দিন সন্ধ্যায় মন্ত্রী সাহেব আনানে বাড়ি বয়ে আসেন। পুরো ঘটনার সারসংক্ষেপ শোনার পর তীব্র আফসোসে ফেটে পড়লেন তিনি। পরবর্তীতে নিজ থেকে বলে গেলেন প্রশাসনের সাহায্য নিয়ে বাড়িতে নজরদারি বাড়াতে। মাদার ক্রিস্টোফার কেঁদে কেঁদে একাকার। তিনি দেশে ফেরার কথা বললে আনান সোজাসুজি মানা করে দেয়।
যারা ফাদার জ্যারেডকে মারতে দুবার ভাবেনি তারা তাকেও মারতে ভাববে না। এই মুহূর্তে আনান কোনো প্রকার রিস্ক নিতে চায় না। ঘটনার দুদিন পর নুসাইবো আনান আর তুরকে দেখতে আসে। কেটে গেছে আরও একটা মাস। ওই ঘটনার পর তুর একদম চুপচাপ হয়ে গেছিল। সব সময় ঘরকুনো হয়ে থাকত। আনান তুরকে অনেকটাই সামলে নিতে পেরেছে, যার দরুন তুর অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছিল। জ্যোতি এখন পুরোপুরি সুস্থ। জ্যোতির ফেরার পর থেকে তুর পুরোপুরি ঠিক হয়ে ওঠে। এখন তার সেই চঞ্চল রূপটার দেখা আবারও মিলছে। সব ঠিক থাকলেও কোথাও না কোথাও আনান ঠিক নেই। সেই ঘটনার পর থেকে আনানের রগজটা স্বভাবটা তীব্র হয়ে উঠেছে। তুরের সেফটির জন্য ওই দিনটার পর থেকে আনানের এন্ট্রি আর এক্সিট দুটোই কনফিডেন্সিয়াল রাখা হয়েছে। আনান চাইছিল না সিচুয়েশন আবারও তার হাতের বাইরে চলে যাক। মাস পেরোতে পরিস্থিতি একদম শান্ত হয়ে গেছে। মাদার ক্রিস্টোফারও দেশে ফিরে এসেছে। তুরকে দেখার জন্য প্রায় মরিয়া হয়ে উঠেছিল। মেয়েকে নিজের চোখে দেখে তবেই ক্ষান্ত হন তিনি। অন্যদিকে নুসাইবের বোন নিহারিকা দেশ ছেড়ে ভিন্ন দেশ পাড়ি জমিয়েছে। নুসাইবো এখন পুরো একা। বাবা তার থেকেও নেই। রাতের শেষ তৃতীয়াংশে সিক্রেট ভিলা থেকে ফিরল আনান। আনান সহ বেস্ট 15-এর সবাই হতবাক। বিগত এক মাসের মধ্যে এনামুল হক কিংবা ডাক্তার তার শেখ কেউ নিজেদের মধ্যে কোনো প্রকার যোগাযোগ রাখেনি। এমনি কি দেখা করেনি, আলাদা করে এমন কোনো লোকের সাথে যোগাযোগ করেনি যার দরুন কোনো প্রকার সন্দেহ কিংবা দৃষ্টিকটু মনে হবে। স্বাভাবিক ব্যাপারটাই অস্বাভাবিক লাগছে বেশি। বাড়ি ফেরার পর জাগতিক সকল চিন্তা ভাবনা রুমের বাইরে রেখে নিঃশব্দে রুমে প্রবেশ করল আনান। তুর ঘুমিয়ে আছে, তাও একদম এলোমেলো হয়ে। মুচকি হাসল আনান। মেয়েটা তার সকল প্রকার চাহিদার ঊর্ধ্বে। ভালো থাকা কিংবা সুখে থাকার জন্য তার উপস্থিতিটাই যথেষ্ট। তুরকে ঢেকে রেখে নিজে চেঞ্জ করে ঘুমন্ত তুরের পাশে শুয়ে পড়ল আনান। মাথার নিচের বালিশটা সরিয়ে তার বধূয়ার মাথাটা বুকে আঁকড়ে ধরে চোখ বুজল। সংসদ অধিবেশন শেষ হওয়ার পর নিজ কর্মস্থলে ফিরল আনান। বিগত 3 মাসে অনেক কিছু ঘটে গেছে। আনান সবটা মাথায় নিয়ে বসে থাকেনি। অধিবেশন থেকে ফেরার পর হসপিটাল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। 2 দিন যাবৎ আনান আর তার মেডিকেল টিম একটা পেশেন্টকে এক্সমিন করছে। অতিসত্বর তার আর্টিফিশিয়াল হার্ট ট্রান্সপ্লান্ট করা হবে। এই নিয়ে মেডিকেল বোর্ড বসেছে আজ। পেশেন্টের শারীরিক অবস্থা নিয়ে বোর্ড মিটিং শেষে পরদিন সার্জারির ডেট ফিক্সড করা হয়। সার্জারির সময়টা বিকেল থেকে শুরু হবে। রাত গভীর, জেগে বসে আছে তুর। ঘড়ির কাঁটা দেখার সাথে সাথে বাইরে উকি দিচ্ছে সে। কাঙ্ক্ষিত ব্যক্তিটার দেখা মিলছে না। সেই দিন হসপিটাল সঙ্গত কাজ শেষ করতে করতে অনেক বেশি দেরি হয়ে যায় আনানের। বাড়িতে যখন ফেরে তখন রাত 1টা। চারপাশে ঝিঝি পোকার ডাক্তার ছাড়া কোনো শব্দ নেই। আনান ভেবেছিল তুর ঘুমিয়ে পড়েছে। যদিও রুমের দরজা খোলার পর সব ভাবনা হাওয়ায় মিলাল। হাত ঘড়ির দিকে তাকিয়ে আর চোখে তুরকে দেখে মুখ ফুলিয়ে বসে আছে তুর। আজকাল বউ একটু বেশিই রাগছে। আর তখনকার সময়ে রাগ অভিমান ভাঙ্গর কাজটা আনানের ভীষণ প্রিয় হয়ে গেছিল। আনান ভেবেছিল বোধহয় দেরি হওয়াতে রেগে আছে। যদিও তার রাগটা অন্য। বিয়ের পর থেকে মায়ের বাড়ির চেহারা দেখেনি তুর। সেই নিয়ে কথা বলবে ভেবেছিল, কিন্তু সময় মতো আসেনি আনান। রাগ হল তুরের। আনান কম যায় না, রাগ ভাঙানো রেখে আরো বেশি রাগিয়ে দিল তাকে। রাগে অভিমানে কেঁদে ভাসাল তুর।
কেঁদে ভাসানো বউয়ের রাগ ভাঙানোর তাগিদে বউয়ের সকল প্রকার আবদার মেটানোর ওয়াদা করে বসল, যার মধ্যে প্রথম ছিল হ্যাভেন এরিয়াতে নিয়ে যাওয়া। রাগ ভাঙানোর সময় এক মুহূর্তের জন্য আনান ভুলে বসেছিল তুরকে বাড়ি থেকে বের করাটা কত রিস্কি হবে। মুহূর্তের জন্য জাগতিক সকল কঠিনতম অধ্যায় ভুলে বসেছিল সে। সেই রাতে মান, অভিমান, আদুরে আবদার এবং খুনসুটিতে কাটাল দুজন। সেই রাতের পর বিদঘুটে দিনেরগুলোর শুরু হয়। রাতের শেষ তৃতীয়াংশ স্টাডি রুমে বসে আছে নুসাইব। তুরের ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। ইতিমধ্যে চোখ দুটো ঈষৎ লাল হয়ে উঠেছে। টেনে নিঃশ্বাস নিয়ে ছবিগুলো গুছিয়ে রাখল। বুকের ভেতরটা ক্রমশ ভারী হয়ে উঠছে। ভাগ্যের পরিহাস এত নির্মম হবে ভাবেনি। স্নেহ আর ভালোবাসার মতো সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো বেদনাদায়ক হয়ে উঠছে। দেয়ালে টানানো বাবার ছবিখানা দেখে দীর্ঘশ্বাস ফেলল নুসাইব। বেঁচে থাকাটা যেন দুষ্কর হয়ে উঠেছে। নিঃশ্বাস ত্যাগ করলেই যেন শান্তি। ইনশাআল্লাহ চলবে।